আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে বেশ কিছু কথা বলেছেন, ইন্টারভিউ দিয়েছেন। সেখানে দলের যে বর্তমান অবস্থা, তাদের যে ভাবনার জগৎ এবং আগামী দিনে কি করতে চান সে বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। সেগুলো নিয়ে অবশ্যই একটু কথা বলতে চাই। এর আগে তিনি হঠাৎ করে যে ভারতের একটি গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে একটি সাক্ষাৎকার দিলেন, সেটিও ওভার ফোনে। এর বাইরে একটি ইউটিউব চ্যানেলে তিনি ওভার ফোনে সাক্ষাৎকার দিলেন। সেখানে তিনি যেসব দাবি করেছেন, কিভাবে তিনি বাথরুমে লুকিয়েছিলেন, কত ঘন্টা পর তার খোঁজ পাওয়া গেছে, তিনি কিভাবে দেশ চালেন, এগুলো অনেকের কাছে নাটকীয় মনে হয়েছে, বেশ গুজব মনে হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছে এমনটা মনে হয়েছে। সে বিষয়ে নতুন করে কোনো কিছু আলোচনা করতে চান, বরং আমি তখন বলেছিলাম দ্য ওয়ালকে দেওয়া ইন্টারভিউর পরপরই যে ওবায়দুল কাদের কিভাবে এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলেন, এটি অনেকের কাছে এখনো বিস্ময়কর। তো বিবিসি বাংলা পক্ষ থেকে তার কাছে প্রশ্ন ছিল, 5 আগস্ট যে সরকারের পতন ঘটতে যাচ্ছে, এর আগের দিন পর্যন্ত তারা আঁচ করতে পেরেছিলেন কিনা। ওবায়দুল কাদের বলছেন 4 আগস্ট দলের বা সরকারের পক্ষ থেকে খুব হার্ড করে একটি মিটিং ছিল। সেখানে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের মন্ত্রী, এমপি এবং শীর্ষ নেতারা, দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে তারা আসলে ওই দিন পর্যন্ত বুঝতে পারেননি যে তাদের পতনটা এইভাবে ঘটতে যাচ্ছে। তারা বুঝতে পেরেছিলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু পতন ঘটবে এমনটা তা তখনও মনে করেননি। এবং তিনি এইসবের জন্য যাদের উপর দায় চাপালেন সেটি হচ্ছে বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থা। তার বক্তব্যটি এরকম যে, আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি সরকারকে। ওবায়দুল কাদের এই বক্তব্য আমরা কতটুকু গ্রহণ করব? ক্ষমতায় যারা থাকে, সরকারে যারা থাকে, এমনকি এখনো যারা ক্ষমতায় রয়েছে, আমি মনে করি তারা সবসময় অন্ধ থাকে। এই সরকারও বা সরকার পরিচালনার সঙ্গে বিহাইন্ড দ্য স্ক্রিন যারা জড়িত রয়েছেন, তারাও বুঝতে পারছেন না যে তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আওয়ামী লীগও তেমন বুঝতে পারেনি, এটি একান্ত আমার বিশ্বাস। আমি একটা উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগের ক্ষেত্রেই। এই যে ওবায়দুল কাদের ইন্টেলিজেন্সের উপর চাপিয়ে দিল, হতে পারে যে ইন্টেলিজেন্স বোঝাতে সক্ষম হয়নি, অথবা গোয়েন্দা সংস্থাগুলো থেকে সেভাবে 100% কোনো বিশুদ্ধ রিপোর্ট তাদের সামনে উপস্থাপন করা হয়নি, এটাও ষড়যন্ত্রের পার্ট হতে পারে, আমি ধরে নিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, যেটি বলছিলাম, শেখ হাসিনার অহংকার, আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছেছিল যে তিনি যা মনে করেন সেটাই সঠিক, এর বাইরে আর কিছু হতে পারে না। 2024-এর যে তুমুল বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর একটি সংস্থা, আপনারা বুঝে নিতে পারছেন কাদের কথা বলছি। তারা যাদের সম্পর্কে পজিটিভ রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট সম্পর্কে আমি কম বেশি জানতাম, সেই রিপোর্ট অনুযায়ীও নমিনেশন দেওয়া হয়নি। আমরা জানি এটি একতরফা নির্বাচন, প্রহসনের নির্বাচন, তারপরও তাহলে তো গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়নি। তুমুল বিতর্কিত নির্বাচনে ও তুমুল বিতর্কিত ব্যক্তিদেরকেও নমিনেশন দেওয়া হলো। এই হচ্ছে শেখ হাসিনা আত্মবিশ্বাস। তো ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের মধ্যে নাকি বর্তমান পর্যায়ে নানান ধরনের আলোচনা চলছে, এটি ওবায়দুল কাদেরের দাবি। এবং সরকার পতনের জন্য যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, তিনি সেটিকে গণ অভ্যুত্থান বলতে চান না। এটিকে তিনি দেখছেন সাম্প্রদায়িক শক্তির উত্থান হিসেবে। তার বক্তব্যটা যদি হুবহু বলি, তিনি বলছেন যে এটা তো আসলে গণ অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থান বলা মোটেই সঠিক হবে না। এটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যা বাংলাদেশের সাম্প্রদায়িক ফার রাইট শক্তির উত্থান, কারণ তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছে। আমি মনে করি ওবায়দুল কাদের যদি বলেছেন অবশ্যই সত্য, তবে আংশিক। এটি অবশ্যই গণ অভ্যুত্থান ছিল। মানুষ হয়তো বুঝতে পারেন যে এর পেছনের গভীর চক্রান্ত বা ষড়যন্ত্রটা কি, কিন্তু মানুষ তো নেমে এসেছিল। কেন মানুষ নেমে এসেছিল? আওয়ামী লীগের ভেতরকার আওয়ামী পরিবারের সদস্যরাও সেই আন্দোলনে শরিক হয়েছিলেন। আগেও দায়িত্ব নিয়ে বলছি, এখনো বলছি, কেন এসেছিল, কারণটা কি ছিল? 71-এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এই আন্দোলনের পিছন থেকে ষড়যন্ত্র হয়েছে, বা সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে আন্দোলনের উৎপত্তি, সব ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগ যে তার নিজের ভুলটা এখনো স্বীকার করছে না, আওয়ামী লীগ যে তার ওই সময়কার দানবীয় যে চরিত্র
সেই সম্পর্কে এখনো তাদের চোখ খোলেনি। আমাদের কিন্তু সেই কথাই বলতে হবে। এবং এখনো আপনি দেখবেন এই যে কথা বলছি, আমার এই কমেন্ট বক্সে এই চ্যানেলে অনেকে আমাকে গালিগালাজ করে শেষ করে দিবেন। এই যে আওয়ামী লীগের অন্ধ সমর্থক বা বিএনপি অন্ধ সমর্থক, এগুলোকে আমি জঙ্গি গোষ্ঠী বলি। কথিত যে ধর্মীয় জঙ্গি গোষ্ঠী, তাদের চেয়ে ভয়ঙ্কর এই গোষ্ঠীটা। তারা নিজ নিজ দলের, সে যে দলই হোক না কেন, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, যে দলই হোক না কেন, এদের কিছু অন্ধ সমর্থক গোষ্ঠী আছে, দলান্ধ দলদাস। তারা কখনো আত্মসমালোচনা করবে না। আওয়ামী লীগের যে ভয়ঙ্কর দুর্নীতি, আওয়ামী লীগের যে পরপর একতরফা তিনটি নির্বাচন, বাক স্বাধীনতা হরণ, যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া, ট্যাগিং পলিটিক্স শুরু করা, এগুলো কোনো ভুল নয়। এইগুলোর কারণেই তো সাধারণ মানুষের ইনভলভমেন্টটা নিশ্চিত করতে পেরেছিল যারা ৭১-এর প্রতিশোধ নিতে চায়, সেই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি। কেন এগুলো আলোচনা হবে না, আলোচনা আনা হবে না? ছাত্র জনতার সেই আন্দোলনের যে হত্যাকাণ্ড এবং দমন নীতি চালানোর অভিযোগ আমি বাদ দিলাম, যে সেই আন্দোলনে তারা গুলি চালিয়েছে, অবশ্যই সরকার গুলি চালিয়েছে, কিন্তু তৃতীয় পক্ষ, তৃতীয় শক্তিও এটিকে অন্যভাবে ব্যবহার করার জন্য গুলি চালিয়েছে, এটাও সত্য কথা। সেই বিশ্লেষণ যাচ্ছি না। কিন্তু 15.5 বছরের আওয়ামী লীগের যে চরিত্র আমরা দেখেছি, সেটিকে অস্বীকার করবো কিভাবে? আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা আজ পর্যন্ত প্রকাশ্যে ব্যক্তিগত জায়গা থেকে হোক, আমি বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে, কেউ তো অনুশোচনা করেনি। এটি তো বাস্তবতা। এটি কোন ধরনের আমাদের কাছে দৃশ্যমানও হয়নি। সেই প্রশ্নের জায়গা থেকে ওবায়দুল কাদের বিবিসিকে বলছেন যে ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে? সবকিছুই তো সূত্র দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা, এসব বিষয় যদি থাকে, তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতে আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা, তার প্রতিফলন অবশ্যই ঘটবে। মানে কতটা এখনো পর্যন্ত ভুলের জায়গায় আছে আওয়ামী লীগ? কি হয়, আমি ধরে নিলাম যে ছাত্র জনতা আন্দোলনে আপনারা ভুল করেছেন, দরকার নেই, কথা বলছি, যদি সেটিও ভুল না বলেন, আপনারা বলেন যে ভুল আছে। 15.5 বছর যা করা হয়েছে, কোন সরকারই তো 15.5 বছর কেন, 5 বছর 2 বছরের জন্য যদি ক্ষমতায় আসে, কেউ তো সবসময় সঠিক কাজটা করে তা তো না, ভুল ভ্রান্ত থাকে। সেই জায়গাতেও আপনারা কেউ ভুলটা স্বীকার করছেন না। এইভাবে তো দল কতটুকু এগোবে? আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দল নিজেদের ভুল বুঝতে পারে না, বা 4 আগস্ট তারা তাদের যে পতন অতি সন্নিকটে, এটুকু বুঝতে পারেনি। এটি আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের দূরদর্শিতার পরিচয় হতে পারে না। এবং এখনো ক্ষমা চাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের যে কথাগুলো বলছে, এগুলো একেবারে অ্যাভয়েড কথাবার্তা, যে দেশে মাটি দিয়ে গিয়ে কথা বলবো। আরে অনুশোচনা করেন, ভুল হলে ক্ষমা চান, সমস্যা কি? তাহলে তো মানুষ জাগতে পারে আপনাদের পক্ষে। এবং আওয়ামী লীগের যে নেতা কর্মীরা রয়েছে, তারাও তো ফেড আপ। এবং এই যে ওবায়দুল কাদেরকে নিয়ে কথা বলছে, তিনি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে কথা বলছেন, এতেও আওয়ামী লীগের অধিকাংশ, ও যে বললাম দলান্ধ দলদাস ছাড়া কিছু এই টাইপের ব্যক্তিত্ব আছেন যারা জঙ্গি গোষ্ঠীর মতো মনে হয় আমার কাছে, সাধারণ যারা নেতা কর্মী, তারাও তো হতবাক যে এই ওবায়দুল কাদের যেভাবে এই আন্দোলনের স্ফুলঙ্গে ছড়িয়ে দিয়েছিলেন তার বক্তব্যের মাধ্যমে, সেই ওবায়দুল কাদের এখনো পর্যন্ত আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলে কিভাবে? এবং গত 10 মাসে আমরা শুনছিলাম যে গত 10 মাসে 5 আগস্ট পর থেকে আওয়ামী লীগ তার নিজের ভুল ভ্রান্তি তারা চর্চা করার চেষ্টা করছে, নিজেরা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, কি করা যায়, কি করতে হবে। তো প্রমাণ তো হলো যে ওবায়দুল কাদের এখনো সেই দলের সাধারণ সম্পাদক হিসেবে কথা বলছেন। তিনি নিজে দাবি করেছেন 3 বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন সর্বশেষবার, এবং সম্ভবত আগামী ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ আছে, তিনি কথা বলে যাবেন। আওয়ামী লীগ কোন পর্যায়ে গোছানো হলো তার সাংগঠনিক ভিত্তি, অবশ্যই অনেক বড় প্রশ্ন। ভালো